আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা যারা দিয়েছেন, যারা কৃতকার্য হয়েছেন তাদের ভাইবা এবং ভাইবাতে কি ধরনের প্রশ্ন আসবে এবং কবে এই ভাইবা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আজকে আমার এই ক্লাসটি। পাবলিশড হয়েছে। আর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে থেকে? এই যে 28 জানুয়ারি থেকে। 28 জানুয়ারি 2026 থেকে আপনার 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আপনাদের এই ভাইবাটা অনুষ্ঠিত হবে। তার মানে আপনাদের ভাইবার অলরেডি ডেট হয়েছে 28 তারিখ থেকে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আপনাদের এই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবার অলরেডি টেনশন, এই ভাইবা পরীক্ষাতে আপনি কি করবেন, কিভাবে করবেন, অথবা আপনি কি আসলে টিকবেন কিনা, এরকম হাজার ধরনের প্রশ্ন আপনার মাথা ঘুরপাক খাচ্ছে। আরেকটু ভাইবাটা পার হইতে পারলে না, তারপরে আপনি কি হয়ে যাবেন, আপনি যে টিচার হয়ে যাচ্ছেন। তো আমরা দোয়া করি আপনি টিচার হন। তো ভাইবা পরীক্ষার জন্য আপনাকে কি করতে হবে, আপনার করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ক্লাসে A to Z আলোচনা করব। আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি ফলো করবেন এবং আপনি কমেন্ট করে আপনার প্রশ্ন জানাতে পারবেন। আপনি আসলে কি জানতে চান, ভাইবা সম্পর্কে যদি কোনো প্রশ্ন জানার থাকে। আর যদি আমার এখানে অবশ্য অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে আমি দেখাবো, যে প্রশ্নগুলো আপনাদের ভাইভাতে লাগবে। কাগজপত্র কোনগুলো নিবেন, ড্রেস আপ আপনার কেমন হবে, আপনি নিয়োগ পরীক্ষাতে অংশগ্রহণ করলে, ভাইবা নিয়োগ পরীক্ষাতে যদি আপনি অংশগ্রহণ করেন, আপনাকে কোন ধরনের স্যার ম্যাডামরা প্রশ্ন করবে, আর ভাইবাটা আসলে কোথায় হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আমার এই ক্লাসটিতে আলোচনা করব। তো ধৈর্য সহকারে এই ক্লাসটি আপনারা শোনার জন্য অনুরোধ করছি। আমি শুরু করে দিচ্ছি। আমার এই ক্লাসটি যারা যারা করছেন সবাই শেয়ার করে দিবেন, ফলো করবেন আমাদের এই পেজটি। আচ্ছা, প্রাইমারি ভাইবা নিয়ে যত জিজ্ঞাসা আমি শিরোনাম দিয়েছি। এখানে কি কি প্রশ্ন হতে পারে, আপনার কি কি লাগবে, এটা হচ্ছে কমন একটা প্রশ্ন। আপনার আসলে কি লাগবে, আপনার ড্রেস আপ কেমন হবে, কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিবেন, পরীক্ষার নাম্বার কত, অর্থাৎ আপনি যে ভাইবা পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই ভাইবাতে নাম্বার কত। অলরেডি আপনারা জানেন ভাইবার নাম্বার কত, 10 নাম্বার, যেখানে 50% আপনাকে পেতেই হবে। ভাইবা পূর্ব প্রস্তুতি, আপনাকে কোন কোন বিষয়গুলো এখন পড়ে যেতে হবে, যে বিষয়গুলো ব্যতীত ভাইবাতে গেলে আপনি দেখা যায় যে রিটেনে ভালো পেয়েও ভাইবা থেকে 50% নাম্বার উঠাতে পারেন নাই বলে আপনার চাকরিটার হলো না। সুতরাং আপনি চান্স পেয়েছেন মানে কি, চান্স পেয়েছেন মানে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। সুতরাং এই ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, একটু ভুলের কারণে আপনার সারা জীবনের যে অর্জন সেটা শেষ হয়ে যেতে পারে, একটু ভুলের কারণে। এই ভুলগুলো আপনারা করবেন না। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কি কি লাগবে ভাইবা বোর্ডে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, প্রাইমারিতে যারা অলরেডি কৃতকার্য হয়েছেন, এই কৃতকার্যধারীদের অলরেডি আবেদনের কপি, আপনি যেটা দিয়ে আবেদন করেছেন সে আবেদন অনলাইন করার সময় যে কপিটি ডাউনলোড করেছিলেন ওইটা, ঠিক আছে, যেটা ডাউনলোড করেছিলেন। অনেকের আবেদনপত্র হারিয়ে গিয়েছে, এখন দেখেন আপনার মোবাইলে অথবা আপনার পিসিতে সেভ করা আছে, মেমোরিতে সেভ করা আছে, ওইটা ডাউনলোড দিয়ে নেন প্রয়োজনে। তারপরে প্রবেশপত্র আপনার লাগবে। এই যে পরীক্ষার আগে আপনাকে একটা অ্যাডমিট দিয়েছে, সেই প্রবেশপত্রটা আপনার লাগবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, এটার ফটোকপিটা। তারপরে কি লাগবে, এখানে শিক্ষাগত যোগ্যতার সনদ বা মার্কশিট, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর, আপনার একাডেমিক যত কাগজপত্র আছে সবগুলো লাগবে। এখন এগুলার এক সেট ফটোকপি করে নেবেন, কারণ এগুলো জেলা অফিসে জমা দিতে হবে। ফটোকপিগুলোই শুধু জেলা অফিসে জমা দিবে। অবশ্যই জমা দেওয়ার পরে আপনি একটা স্লিপ সংগ্রহ করবেন, স্লিপ সংগ্রহ করবেন। এগুলো কবে জমা দিবেন, এটা ডেট অলরেডি দিয়ে দিয়েছে। সর্বশেষ ডেট বলেছে কবে, 27 জানুয়ারি, অর্থাৎ এই মাসের 27 তারিখেই কিন্তু সেই ডেট আপনার শেষ হয়ে যাবে কাগজপত্র সাবমিট করার। অর্থাৎ ফটোকপিগুলো আপনি দিবেন, মেইন কপিগুলো আপনার কাছে থাকবে, আর আপনি যেগুলো জমা দিয়েছেন তার একটা স্লিপ থাকবে। আচ্ছা,
তারপরে দেখেন জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি দুটাই লাগবে। জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার, তারপর আরেকটা লাগবে সিটিজেন কপি, নাগরিক সনদ। নাগরিক সনদটা পাওয়া যায় আপনার চেয়ারম্যান অফিসে গেলে, আপনার ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান ওনাদের অফিসে গেলে আপনাকে নাগরিক সনদটা তারা দিবে, ওটা আপনার লাগবে। তারপর হচ্ছে ছবি লাগবে, আবেদনপত্রে আপলোড করা একই ধরনের পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার 2 কপি। এই ছবি সহ আপনাকে এই কাগজপত্রগুলো জেলা অফিসে জমা দিতে হবে। 5 নাম্বার। 6 নাম্বারে আসি কি কি আছে। 6 নাম্বারে দেখেন চারিত্রিক সনদ, স্থানীয় ইউনিয়ন বা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত, এটা যে চারিত্রিক সনদ আপনার লাগবে। নাগরিক সনদের কথা অলরেডি আমি বলেছি, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত। ঠিক আছে, অবশ্যই এগুলাতে যাতে স্বাক্ষর থাকে, চেয়ারম্যানের স্বাক্ষর থাকে। আপনি ব্ল্যাঙ্ক পেজ, ওই যে ইউনিয়ন পরিষদের সচিবকে দিয়ে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে গেলেন, এটা হবে না। চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আপনি হচ্ছেন ওই ইউনিয়ন পরিষদের একজন নাগরিক, অথবা ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর লাগবে যে আপনি ওই ওয়ার্ডের হচ্ছে একজন নাগরিক, এই আপনার স্বাক্ষর লাগবে। তারপরে হচ্ছে শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফর্ম, একটা ফর্ম দিবে শিক্ষা অফিস। আপনার উপজেলা জেলা পরিষদে গেলে আপনাদের যে শিক্ষা অফিস আছে ওখান থেকে একটা ফর্ম দিবে, ওইটা পূরণ করে দিতে হবে। ঠিক আছে, এগুলো আমরাও দিয়েছি, আমিও তো প্রাইমারি পরীক্ষা দিয়েছি। এগুলা পূরণ করে দিতে হয় ভাইবার আগেই। আপনার 27 জানুয়ারির মধ্যে এটা শেষ করতে হবে, পারলে আরো আগে আগে দিয়ে দিবেন। 27 জানুয়ারিতে অনেক ভিড় থাকবে, এই জন্য আপনি সেই দিনের অপেক্ষা করবেন না, আগে এগুলা জমায়ে রাখেন। তারপরে কোটা সনদ যদি থাকে, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, এতিম কোটা ইত্যাদি সপক্ষে প্রমাণ সহ মূল কপি আপনার হচ্ছে এপিটপিট লাগবে, অপটো কপি, এটাও ফটোকপি লাগবে। তারপরে আপনার কি লাগবে, অতিরিক্ত যোগ্যতা থাকলে তার সনদপত্র। অনেকে দেখা যায় কম্পিউটার কোর্স করেছে, অথবা খামার দিক নির্দেশনার জন্য, খামারের কাজ করার জন্য আপনি কোর্স করেছেন, এই কোর্সগুলোর আপনি সার্টিফিকেট চাইলে এখানে শো করতে পারেন, কারণ যোগ্যতা প্রমাণের জন্য। আর সত্যায়ন সকল ফটোকপি, ঠিক আছে, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মাধ্যমে এগুলো সত্যায়ন করে নেবেন, অ্যাটেস্টেড করে নেবেন। ঠিক আছে, বিসিএস ক্যাডার যারা আছেন, সরকারি কলেজের যারা চাকরি করেন তাদের সিগনেচার নিতে পারেন, অথবা বিভিন্ন গবেষণাগারের যারা আছেন বিসিএস ক্যাডার, তাদের আপনি কি নিতে হবে, আপনি হচ্ছে সিগনেচার সত্যায়িত আপনি সিল নিবেন এবং কি সিগনেচার নিবেন, এটা অবশ্যই লাগবে। সাধারণত 4 থেকে 6 সেট ফটোকপি মানে সত্যায়িত দরকার হয়, এবং মূল ফটোকপিগুলো সাথে রাখতে হয়। দেখেন আবার মূল ফটোকপির মধ্যে আপনি অ্যাটেস্টেড করে নিয়ে আসেন না, মূল ফটোকপির মধ্যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না, মূল কপিতে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। সার্টিফিকেট সেটা অনার্সের হোক, মাস্টার্সের হোক, অথবা এসএসসি বা এইচএসসি হোক, এখানে কোনো প্রকার অ্যাটেস্টেড, কোনো প্রকার আপনার কি কাজ হবে না। নাম্বারে আমরা এই যে বিষয়গুলো বললাম, এটা হচ্ছে কাগজপত্রগুলো আপনাকে এগুলো জমা দিতে হবে। তাহলে আমি যদি সংক্ষেপে আবার বলি, সংক্ষেপে আবার বললে এখানে কি কি আছে, এখানে হচ্ছে আপনার অল একাডেমিক্স পেপারস, এখানে সার্টিফিকেট, এখানে আছে আপনার মার্কশিট, তারপরে এখানে আছে আপনার অ্যাডমিট কার্ড, তারপরে যেটা পরীক্ষা দিয়েছেন, যে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছেন, এটা আবেদন করেছেন প্রাইমারিতে ওইটা, এগুলো ফটোকপি আগে জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে পরীক্ষার আগে, ভাইবা পরীক্ষার আগেই। এটার মানে ডেড লাইন অলরেডি দিয়েছে, 27 জানুয়ারির মধ্যেই জমা দিতে হবে। তারপরে ওখান থেকে স্লিপ সংগ্রহ করতে হবে, আরো কিছু কাগজপত্র জমা দিতে হবে, এনআইডি কার্ড, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, এগুলা সহ আপনাকে ওখানে জমা দিতে হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনি জমা দেওয়ার পরে আপনাকে সেখান থেকে কি দিবে, স্লিপ দিবে, ওই স্লিপটা সাথে রাখতে হবে। তারপরে যেদিন আপনার ভাইবা 28 তারিখ থেকে তো শুরু, আপনাকে জানিয়ে দিবে আপনাদের জেলায় কোন দিন হবে। দেখা যাচ্ছে যে একটা জেলাতে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, সেখানে কয়েকটা ভাইবা বোর্ড হতে পারে। ঠিক আছে, আপনাকে এটা জানিয়ে দিবে ডিপিই এর ওয়েবসাইটের মধ্যে। তো আপনার ড্রেস আপটা কেমন হবে, আমি এক কথা যদি বলি, ফর্মাল লাগবে। ঠিক আছে, ফর্মাল ড্রেস আপ লাগবে আপনার। এমন ড্রেস আপ আপনি করবেন না, এমন পোশাক আপনি পরবেন না যেটা পরলে আপনাকে বেখাপ্পা লাগে, দেখতে মানে দেখতে হচ্ছে গিয়ে খুব খারাপ লাগে। যেমন অনেকে উগ্র হচ্ছে কি করেন, মেকআপ করেন, প্রচুর পরিমাণ মেকআপ করার কারণে আপনার চেহারা
বিটকিটি হয়ে গেছে। যাওয়ার সময় একজনে বলছে, তুমি মেকআপ করেছ, তোমার তো মেকআপ হয়নি। বাস আপনার মাথার মধ্যে কাজ করা শুরু করলো যে আল্লাহ, আমার মেকআপ নাকি হয় না, তাহলে ভাইবা বোর্ডে যাওয়ার পর আমাকে এখন কি বলবে স্যারেরা, এই টেনশনে ভাইভাতে যে খারাপ করবেন। অথবা আপনি এমন একটা পোশাক পরেছেন যে পোশাকটা মানে আসলে সচরাচর সচরাচর দেখা যাচ্ছে যে আমাদের মানে ফর্মাল ড্রেসের মধ্যে পড়ে না। অথবা আপনি চুলের এমন একটা কাটিং দিয়েছেন যেটা আসলে কাটিং দেওয়ার কারণে এখন খারাপ দেখা যায়। এই জন্য পরীক্ষার আগে মানে আগে আগে চুল কাটিয়ে ফেলেন, আপনি শেভ করতে চাইলে শেভ করে ফেলেন, তারপরে হচ্ছে ইস্ত্রি করে রাখেন, তারপর যে পোশাকটা কিনেছেন সেটা কয়েকবার পরেন। নতুন বাজার থেকে কিনা রাইখে দিয়েছেন, ভাইবার আগে আপনি পইরা দেখেন যেটা গায়ে লাগে না, তখন আবার মেজাজ খারাপ হয়ে যাবে আপনার। তো এই জন্য ভাইভাতে যাতে এরকম টেনশনে পড়তে না হয়, সেই জন্য আপনারা কি করবেন, সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে থেকে পড়ে নিবেন, ইজি করে নিবেন জিনিসটা। ঠিক আছে? আচ্ছা স্যার, আহ, কালো বোরকা নেওয়া যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বোরকা পরে যাবেন। মুখ খোলা থাকতে হবে, মুখ খোলা থাকতে হবে। মেয়েরা শাড়ি পরেও যেতে পারে। ঠিক আছে, শাড়ি পরে দেখছি আমি অনেক মেয়েরা গিয়েছে। আর ছেলেরা হচ্ছে যেমন নেভি ব্লু প্যান্ট অথবা কালো প্যান্ট, ঠিক আছে, আর হচ্ছে অল্প কালার যুক্ত আপনি শার্ট পরে যাবেন। টাই থাকলে ভালো, আর না থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এমন এক টাই পরেছেন যে টাইটা আসলে আপনার শার্টের সাথে আপনার কিনে মিল নেই। ঠিক আছে, অথবা বাইরে বোর্ডে যাওয়ার পরে বলছে যে মহোদয় আপনার টাইটা খুইলে একটু লাগান তো, এখন খুলছে না, লাগাইতে পারতেছেন না, তখন টেনশনে পড়ে যাবেন। সুতরাং টাই অ্যাভয়েড করাই উচিত হবে, যেহেতু আপনি প্রাইমারির ভাইবা দিতে যাচ্ছেন। আর যদি পূর্ব থেকে আপনি ভাইবা পূর্ব থেকে আপনি টাই অভ্যস্ত, হ্যাঁ, তাইলে হচ্ছে আপনি পরে যান। ঠিক আছে? তো এই কিছু বিষয় আছে, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। আচ্ছা স্যার, অ্যাডমিট কি পুনরায় ডাউনলোড করা যাবে? আচ্ছা, আপনার যদি অ্যাডমিট হারিয়ে যায়, আপনার কাছে যদি নাকি অ্যাডমিট মানে ডাউনলোড করা থাকে, ওখান থেকে আপনি এখন তার ডাউনলোড হবে না, আপনি যেটা সেভ করে রেখেছেন ওইটা আর কি। ঠিক আছে, এটা তো ডাউনলোড করে ফেলেছেন আপনি। করে দিবে না স্যার আচ্ছা, এতগুলো কাগজে কেউ করে দিবে না স্যার? হ্যাঁ, করে দিবে, অবশ্যই ভাই করে দিবে। আপনাকে অ্যাটেস্টেড করে দিতে বাধ্য। প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা, তারা এগুলো অ্যাটেস্টেড করতে বাধ্য। তবে ওনাদের সময় সুযোগ দেখে তারপরে যেতে হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দিব। তারপরে শু পরতে পারেন, হ্যাঁ, আপনি শু পরবেন, কালো শু পরে যাবেন। তারপরে হচ্ছে আপনি স্যান্ডেলও পরতে পারেন, কিন্তু এমন স্যান্ডেল পরেন না যেগুলা পরলে হচ্ছে থপাস থপাস আওয়াজ হয়। আপনি ঢুকার সময় হচ্ছে আওয়াজ হয়, বের হওয়ার সময় আওয়াজ হয়, এটা বিরক্তি। সুতরাং আপনার যে চাল চলন, আপনার যে কথাবার্তা, আপনার যে হাঁটা চলা, আপনার যে দৃষ্টিভঙ্গি, জেস্চার অ্যান্ড পোশ্চার, এগুলা কিন্তু ফলো করে। ঠিক আছে, ভাইবাটা এই জন্য যে আসলে আপনি আমার স্টুডেন্টকে যে পড়াবেন সেজন্য আপনি প্রস্তুত কিনা, আপনি আসলে পারবেন কিনা। ঠিক আছে, তো এগুলা কিন্তু দেখে। বেশি ভাব নিতে যাবেন না, আবার বেশি বেশি সাধারণ হয়েও যাবেন না। একবার স্টিল থাকার চেষ্টা করবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, যেহেতু এটা হচ্ছে প্রাইমারির ভাইবা। ঠিক আছে, বিসিএস এর ভাইবা দিতে যাচ্ছেন, এরকম যাতে ভাবসাব না থাকে। ঠিক আছে, আপনি পাত্তাই দিচ্ছেন না যারা ভাইবাতে বসা, ধুর কি প্রশ্ন করবে, এরকম মন মাইন্ড নিয়ে যাবেন না। বাবা মায়ের মতো সম্মান করতে হবে যারা স্যার ম্যাডাম আপনার ভাইবা নিবেন। ঠিক আছে, সম্মান শ্রদ্ধা এটা বুকের মধ্যে ধারণ করবেন, তাইলে দেখবেন যে ওনারাও হচ্ছে এইভাবে আপনাকে নিয়ে নিবে। ঠিক আছে, তর্কে জড়াতে যাবেন না অযথা কোনো একটা বিষয় নিয়ে, যে আপনি কি বেশি বুঝেন নাকি আমার 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 চেয়ে। অথবা ধরেন স্যাররা এমন একটা প্রশ্ন করে বলছে, এটা ভুল বলছে, আপনাকে টেস্ট করার জন্য আপনি বলছেন যে আপনি তো এটা ভুল বলছেন, এভাবে বলে আপনি তর্ক করা শুরু করেন, এটা করবেন না আপনি। ঠিক আছে, তো যাই হোক, আমি ড্রেস আপের ব্যাপারে কথা বলছিলাম। ড্রেস আপটা হচ্ছে গিয়ে আপনার সাদা সিধে থাকবে, তবে এটা ফর্মাল হতে হবে, ফর্মাল হতে হবে। আচ্ছা, কিছু বিষয় খুবই জরুরি, যে সকল বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিবেন। নিজের নামের অর্থ জানা, আপনাকে এটা খুব গুরুত্ব দিতে হবে। অধিকাংশ ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে আপনার নামের অর্থ কি। যা যদি বলেন যে আমি নামের অর্থ জানি না, তাইলে কিন্তু এটা ডিসক্রেডিট হলো। আপনার নামের অর্থ জানবেন না, আপনার নাম এটা তাহলে কেন আপনি নাম চেঞ্জ করলেন এতদিন পর্যন্ত? তাই না, নামের অর্থ জিজ্ঞেস করে। জন্ম তারিখ ও বার মুখস্থ রাখবেন আপনি। আপনাকে এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে আপনি কি বারে জন্মিয়েছেন,
আপনার জন্ম তারিখ কত, যে স্যার এগুলো তো সার্টিফিকেটের মধ্যে লেখা আছে, জিজ্ঞেস করবে কেন? জিজ্ঞেস করবে এই কারণে, এমনও তো হতে পারে এগুলো আরেকজনের সার্টিফিকেট। ঠিক আছে, কত ধরনের মানে আপনাকে যাচাই করবে ওখানে। তারপরে বাংলা সাল ও তারিখ মুখস্থ রাখা। আপনি যেই দিন ভাইবাতে যাবেন ওই দিনটা বাংলা কত তারিখ, এবং এই 2026 সাল এটা বাংলা কত সাল, এটা আপনাকে জিজ্ঞেস করবে। যেহেতু আপনি প্রাইমারি ভাইবা দিতে যাচ্ছেন, বাচ্চাদেরকে পড়াবেন, ঠিক আছে, 12 মাসের নাম আপনাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে নিজের রেজাল্ট সম্পর্কে ধারণা রাখা। আপনার রেজাল্ট কত, এসএসসি তে কত, এইচএসসি তে কত, অনার্সে কত। এটা যদিও ওনাদের কাছে তো আপনি শো করবেন, তাই না, আপনার সার্টিফিকেট গুলো ওখানে দিবেন, ওনারা তো এগুলো দেখবে। তারপরেও ওনারা কি করবে, এটাকে জাস্টিফাই করবে আপনাকে, যে আপনি আসলে জানেন কিনা, আপনার অনার্স মানে কততে শেষ হয়েছে, মাস্টার্স কততে শেষ হয়েছে, কোন সাবজেক্টে আপনি পড়েছেন, ওই সাবজেক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আমি ভাইভাতে গেছি, আমাকে জিজ্ঞেস করেছে আপনি কিসে মানে পড়াশোনা করেছেন, আমি বলছি আমি লিঙ্গুইস্টিকে পড়েছি। তো ওরা আমাকে এটা দিয়ে প্রশ্ন শুরু করলো যে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক। বুঝতে পেরেছেন? তার মানে আপনি ভাইবা বোর্ডকে আসলে কিভাবে কিভাবে কোন দিকে নিয়ে যাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। ঠিক আছে, এমন কোনো কথা বললেন না যেটা সম্পর্কে ধারণাই নেই। আপনি বললেন যে আমার সিজিপিএ হচ্ছে এত, আপনাকে ধৈর্য বসবে সিজিপিএ এর ফুল মিনিং কি। ঠিক আছে, সিজিপিএ এর ফুল মিনিং কি, ফুল ফর্মটা একটু বলেন। ঠিক আছে, তো আপনি তো পারেন না, তো এই জন্য এগুলো মুখস্থ করে যান। আবার অনেকে এটা পারে, আপনারা পারবেন আশা করি। আচ্ছা, এবার আসেন, যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সে সাবজেক্টের প্রাথমিক জ্ঞান রাখতে হবে। যে সাবজেক্টের সম্পর্কে পড়েছেন, ধরেন আপনার সাবজেক্ট কি সোশ্যোলজি, অথবা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে পড়েছেন আপনি, অথবা ম্যাথামেটিক্সে পড়েছেন, অথবা আপনি পড়েছেন কিসে, আপনি অ্যারাবিকে পড়াশোনা করেছেন, অথবা আপনি ফিকাতে পড়াশোনা করেছেন। আপনার যে সাবজেক্টটা, ওই সাবজেক্টের প্রাথমিক ধারণাটা নিতে হবে। যেমন আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে বাংলা কবিতার জনককে। আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকেন তাইলে আপনাকে বলা হবে আপনি কেন ইংলিশে পড়েছেন, বাংলা রেখে আপনি ইংলিশ কেন পড়তে গিয়েছেন। ঠিক আছে, আবার এটাও জিজ্ঞেস করে ওয়াই ডু ইউ কাম হিয়ার, কেন আপনি এখানে এসেছেন, কেন আপনি এই চাকরিটা নিতে চান, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, আপনি কেন একজন শিক্ষক হতে চান, আপনাকে জিজ্ঞেস করে বসবে। সুতরাং আপনি সুন্দরভাবে উত্তর দিবেন। যদি একান্তে না পারেন যে স্যার আমার ছোটবেলা থেকেই ইচ্ছা আমি একজন শিক্ষক হব, আদর্শ শিক্ষক হব, এই জন্য হচ্ছে আমি তার অংশ হিসাবে আমি এখানে এসেছি ভাইবা দিতে। ঠিক আছে, যদি একান্তে আপনি না পারেন। ঠিক আছে, আর ওখানে গেলে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয় অনেকে। এক লোক ভাইভাতে যে শুধু কাঁপতেছে, তো ভাইবা বোর্ডের যারা স্যার ছিল বললো যে কি ব্যাপার আপনি এত কাঁপতেছেন কেন, বলছে স্যার কাঁপার কি দেখছেন, প্রশ্নটা কইরা দেখেন। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রশ্ন করলে উনি আরো কাঁপবে। তো এরকম কাঁপাকাঁপির অভ্যাসটা ভাইভাতে ঢুকলে বোঝা যায়। আমি তো অনেকগুলো ভাইভা দিয়েছি, আপনাদেরকে বলবো কি স্বাভাবিক ভাইভা বোর্ডের সিনারিওটা এই যে আপনি এখন আমার সাথে ক্লাস করছেন এরকম না ভাই। ঠিক আছে, বাইরে থেকে দর্শকরা বলতেছে মেসি গোলটা দিল না কেন, মেসি গোলটা তো দিতে পারলো না, এটা হয় না। তারপর হচ্ছে নেইমার শুধু অভিনয় করে, এই গোলটা বুঝি মিস করে, দেখি দেন আপনি নেইমার। মাঠের বাইরে থেকে বয়ান দেয়া যায়, কিন্তু গোল করা তো সহজ না। আপনি জানবেন পরীক্ষার হলে কি পরিমাণ প্রেসার আপনার ওখানে কাজ করে। ঠিক আছে, আমি এগুলো দিয়েছি ভাই, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, আমি অনেক ভাইবা কিন্তু অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো এই জন্য আপনার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবেই। আর আপনি যে প্রাইমারিতে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন এই প্রাইমারি সম্পর্কে ভালো করে জানা যাবেন, এখান থেকে আপনাকে প্রশ্ন ধরবে। যেমন কি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পর্কে ধারণা রাখা। ঠিক আছে, পাঠ্যক্রম সিলেবাস সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তারপরে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে ভালো প্রস্তুতি রাখা। আপনাকে জিজ্ঞেস করতেই পারে বর্তমানে প্রাথমিক শিক্ষার্থীরা ঝরে পড়ার হার কত, আপনাকে জিজ্ঞেস করতেই পারে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে বাংলাদেশের টোটাল কয়টি, আপনাকে জিজ্ঞেস করতে পারে সাক্ষরতার হার কত, আপনাকে জিজ্ঞেস করতে পারে বর্তমানে মাথাপিছু আয় কত। ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করতে পারে শিক্ষা দিবস কোনটি। ঠিক আছে, এরকম বেসিক কিছু বিষয় আপনাকে জিজ্ঞেস করতে পারে।
আর অধিকাংশ প্রশ্নগুলোই সাধারণ জ্ঞান থেকে করে। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে প্রশ্ন আসবে 5জন বিখ্যাত ব্যক্তির নাম অথবা ঐতিহাসিক স্থান ও স্থাপনা। তারপরে হচ্ছে আপনার এলাকাটা কোন নদীর তীরে অবস্থিত। তারপরে হচ্ছে 5জন বিখ্যাত ব্যক্তির জেলার পরিচিত ব্যক্তির নাম বলেন। ঠিক আছে, এটা কিন্তু করতে পারে। অথবা বলবেন 5জন ইতিহাসবিদের নাম বলেন, 5জন কবির নাম বলেন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম বলেন। অথবা বলতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম কবি কে, প্রথম বাংলা বই কোনটা, এই যে বর্ণমালা এই বর্ণমালা আবিষ্কার করছেন কে, এই যে দাড়ি কমা এই যে আপনারা ব্যবহার করেন জ্যোতিচিহ্ন, এই জ্যোতিচিহ্নের আবিষ্কারক কে। এরকম একবার সহজ সহজ প্রাইমারি যে নলেজ, এটা আপনার ধারণা থাকতে হবে। বিকজ ইউ ওয়ান্ট টু বি আ টিচার অ্যান্ড ইউ ওয়ান্ট টু ডেলিভার স্পিচ বিফোর ইউর স্টুডেন্ট। আপনি তো স্টুডেন্টের সামনে এগুলো পড়াইতে হবে না, আপনি লেকচার দিবেন আপনার স্টুডেন্টের সামনে, তো কি পড়াবেন? আপনি কি সেই হোমারের ইলিয়ড ওডিসি কি বাচ্চাদেরকে পড়াবেন? আপনি পড়াবেন হচ্ছে বর্ণমালা, আপনি পড়াবেন কবিতা ছড়া। ঠিক আছে, আপনাকে দুইটা জিনিস জিজ্ঞেস করবেই, একটা হচ্ছে গান আর একটা হচ্ছে কবিতা। একটা হলো গান আর একটা হলো কবিতা, জিজ্ঞেস করেই, আমাকে জিজ্ঞেস করেছে। এখন এমন একটা গান শিখবেন যে গানটা হয় দেশাত্মবোধক। আপনি হচ্ছে পড়তেছেন বেদের মাইয়া, আপনি পড়তেছেন ফাইটা যায়, এরকম গান যদি ওখানে গান, তাহলে মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে গান মানে গানের মধ্যে শালীনতা থাকতে হবে। অথবা আপনি হিন্দি গান শুরু করছেন অথবা ইংলিশ গান শুরু করলেন, আপনি এগুলো আসলে ভাইবা বোর্ডে যায় না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার জেলার ঐতিহাসিক স্থান স্থাপনা সম্পর্কে। যেমন আমাকে প্রশ্ন করেছিল যে আপনার জেলার বিখ্যাত 5টি স্পটের নাম বলেন যেখানে মানুষ ঘুরতে যায়। কত বুঝতে পেরেছেন? আমাকে জিজ্ঞেস করেছে। তা আমি যে সাধারণ জ্ঞান পড়াই, হয়তো ওনাদের ধারণা নেই। ঠিক আছে, এক ভাইবাতে আমাকে মানচিত্রে দেখিয়েছিল যে মানচিত্রে জানতো গিয়ে বাংলাদেশের সর্বপূর্বের অবস্থানটি আইডেন্টিফাই করেন তো। এখন মানচিত্র আমি লিখেছি, আমি কিন্তু যে আইডেন্টিফাই করে দিয়েছি। মজারে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু মানচিত্রের ওই জায়গাটা আইডেন্টিফাই করার কারণে আমার ভাইবাটা অনেক সহজ হয়েছে। বলছে না, সে কিন্তু পারবে। কথা বুঝতে পেরেছেন? আপনার প্রথম উত্তর দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি অনেক কিছু পারেন, আপনার আসলেই তো পারেন, নাইলে কি আপনি প্রাইমারিতে টিকতেন নাকি? আপনি পারেন বলেই হচ্ছে আপনি এই পর্যায়ে এসেছেন, আপনি টিকেছেন। ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথা গরম হয়ে যায়। সকল প্রশ্নের উত্তর দিতে নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখা, এরকম করাটা, এই যে আপনার হচ্ছে তারপর ভূমিকম্প শুরু হয়ে যায় সামনে, এটা করা যাবে না। হ্যাঁ, যতটুকু সম্ভব কন্ট্রোল করা। ঠিক আছে, আপনি শীতের দিন তো এমন ভাবে চাদর মুড়ে দিয়ে গেছেন, ওখানে যে ঘামায়া অবস্থা খারাপ, আপনার হচ্ছে শরীর থেকে শুধু পানি পড়তেছে, আপনি অস্বাভাবিক আচরণ করতেছেন। ভাইবা বোর্ডে আপনার প্রশ্ন না করে পারে না হচ্ছে যে ছুটি দিয়ে দেয়। আর স্যাররা বলতেছে যে এরে সারেন, মনে মনে বলতেছে স্যাররে আপনার টেনশনে পড়ে যায় যে এখন এরা কি করে, এত এরকম করতেছে। আসলে সে ভয় পাচ্ছে, তার তাড়াতাড়ি বের করেন এখান থেকে। ঠিক আছে, আর আপনিও চাচ্ছেন যে স্যার এবারের মতো মাফ করে দেন, আমি আর জীবনে আমো না। ঠিক আছে, অনেক অনেক আমি দেখেছি আর কি অভিজ্ঞতা, কাপাকাপি শুরু হয়ে যায়। এই কাপাকাপিটা কন্ট্রোল করতে হবে, এই জন্য ডেমো দিবেন। ঠিক আছে, আপনি কয়েকটা ডেমো ভাইবা দিবেন যে কোনো জায়গাতে, দেখি আমরা আয়োজন করব, এটা আমরা আপনাদেরকে পরে ঘোষণা দিয়ে জানাবো ইনশাল্লাহ। তো দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে প্রস্তুত করে নিলেন যে হ্যাঁ, আই এম রেডি ফর ভাইবা। আচ্ছা, তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভাইবা বোর্ডে শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। আপনি যখন প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? অথবা আপনি যদি ইংলিশ স্টুডেন্ট হয়ে থাকেন, আসসালামু আলাইকুম, মে কামিন স্যার। ঠিক আছে, ভদ্রতার সাথে আপনি কথা বললেন। ঠিক আছে, তারপরে ঢুকলেন, ঢুকে অনেকে যে এভাবে দাঁড়িয়ে থাকার দরকার নেই, সিট খালি আছে, বসে যাবেন। ঠিক আছে, অনেকে বলে যে না, আমাকে যদি অনুমতি না দেয়। এখন ভাইবা বোর্ডে ওনারা কাগজপত্র নিয়ে অন্য কাজ করতেছে, আপনি গিয়ে বসবেন, কারণ ওখানে দেখা যাচ্ছে যে অনেক সময় অনুমতির দরকার হয়, কিন্তু অবস্থান বুঝে আপনি হচ্ছে ব্যবস্থা নেবেন। সেখানে আসলে কি ওনাদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন আপনাকে কি আসলে বসার জন্য অনুমতি নেয়া কি ওনাদের কাছে দরকার কি দরকার না। অবস্থান দেখে বুঝে নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে 2-3 মিনিট আপনি দাঁড়িয়ে আছেন এভাবে,
ওনারা হচ্ছে কনফিউজ হয়ে যায়, এই লোককে। তারা আপনি বলেন যে স্যার আমি ভাইবা দিতে আসছি, তো বসেন না কেন, মানে ধমক দিয়ে ফেলে আর আপনার মাথা উলিয়ে যায়। তো এটা করা যাবে না। তারপরে স্পর্শকাতর বিষয় নিয়ে তর্কে জড়াবেন না, বিশেষ করে রাজনৈতিক বিষয়, ঠিক আছে, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। মিল অমিল বানান অবশ্যই লাগবে। একটি দেশাত্মবোধক গান গাইতে হবে, এটা গান শিখে ফেলেন, ভালো মানে একটা গান শিখে ফেলেন। তারপর হচ্ছে কবিতা আবৃত্তি করতে হবে একটা, এটা মাস্ট। শিক্ষকের মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা লাগবে। আপনি কেন শিক্ষক হতে চান, 5টা যুক্তি দেন, 5টা যুক্তি দেন আপনি কেন শিক্ষক হতে চান। এভাবে আপনাকে প্রশ্ন করবে, অথবা আপনাকে প্রশ্ন করবে আমাদের দেশে শিক্ষার অবক্ষয়ের 5টি কারণ বলেন। আমাদের দেশের ছেলে মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে যেতে চায় না কেন, বা কেন ঝরে পড়ে যায়, এই সম্পর্কে 5টি বাক্য বলেন, জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, শিক্ষকের মর্যাদা কি, ছাত্রদের প্রতি তার দায়িত্ব কি, অথবা একটা ক্লাসরুম কিভাবে আপনি মেনটেন করবেন। হজ বরল করতেছে, ছেলেমেয়েরা চিল্লাচিল্লি করতেছে, এই ক্লাসটা কেমনে থামাবেন। আপনি যদি বলেন যে স্যার বেদ তো আছে, আমি পুরা সাইজ করে ফেলবো, মায়েরা আমি ঠান্ডা করে ফেলবো, তাহলে ডিসক্রেডিট। মারা যাবে না, প্রাইমারি স্কুলের সন্তানদেরকে মারা নিষেধ, টোটালি নিষেধ, বরং ধমক দিতে পর্যন্ত নিষেধ করেছে। তারা যদি মজা করে, আপনি মজা করে করে পড়াবেন, অ্যাক্টিং করে করে তাদেরকে পড়াতে হবে। তারপরে ক্লাসরুমের নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা লাগবে। প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাস সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা লাগবে। প্রাথমিক বিদ্যালয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি শিষ্টাচার মেইনটেইন করতে হবে। মূল ভাইবার পূর্বে কয়েকটি ডেমো দিতে হবে। এটা আপনাদেরকে পূর্বে আমি বলেছি, ডেমো দিতে হবে, ডেমো ব্যতীত হবে না, হবে না। তারপরে দেখেন আপনারা আরো কিছু বিষয়। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা তো শেষ, এখন আপনি কি করবেন। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা তো শেষ হয়েছে, তাই না? জাস্ট ভাইবাটা দিলে, আল্লাহ যদি আপনার নসিবে রাখে ইনশাল্লাহ হয়ে যাবে। অধিকাংশ আবার নসিব খারাপ, দেখা যাচ্ছে যে বাদও পড়ে যেতে পারেন। হ্যাঁ, তো আমরা দোয়া করি যে আপনি চাকরি পেয়ে যান। শুধু একটার প্রতি ডিপেন্ড করে বসে থাকবেন না। একটাই, যে আমি শুধু প্রাইমারিতে শিক্ষক হব, এটাতেই এরকম ভাবে আপনি নির্ভর করে বসে থাকবেন না। এটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষজন একটা বিষয়ের উপরে নির্ভরশীল থাকতে পারে না। আপনি কয়েকটা জায়গাতে পরীক্ষা দিন, নিবন্ধনও দিবেন, বিসিএস পরীক্ষাও দিবেন। আমি আমি এক বড় ভাইয়ের গল্প শুনলাম। উনি বলল, বন্ধু আমি কিন্তু প্রাইমারিতে টিকে নাই, ঠিক আমার বিসিএস হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? মানে আল্লাহ যে কখন আপনাকে দিয়ে দেয়, কখন আপনার ব্রেন খুলে যায়, এটা আসলে আপনি টের পাবেন না। তো এই জন্য প্রাইমারি পরীক্ষা হয়েছে, তার মানে আপনি ওইটা নিয়েই ব্যস্ত থাকবেন, আর কোনো প্রিপারেশন নেবেন না, তা হবে না, প্রিপারেশনের উপরে থাকেন। প্রাইমারি দেখবেন যে এটা একবার কিচ্ছু মনে হবে না, ভাইবা পরীক্ষার দিন আপনি সাধারণভাবে গিয়ে ভাইবাদের চলে আসতে পারবেন, সাহস থাকবে। পড়াশোনার মধ্যে থাকলে কনফিডেন্ট থাকে, পড়াশোনার মধ্যে যদি না থাকেন কনফিডেন্স থাকবে না। আচ্ছা, তারপরে আপনাদের আরেকটা সুখবর দিতে চাই। যারা যারা 19তম নিবন্ধনে অ্যাপ্লাই করেছেন, কে 19তম নিবন্ধনে অ্যাপ্লাই করেছেন এবং কি অ্যাপ্লাই তো হয় না এখনো, সার্কুলার এখনো হয়নি, মানে দিতে চান, অ্যাপ্লাই করবেন, এমন কি কেউ আছেন আপনাদের মধ্যে যারা যারা ভাইভাতে টিকেট, মানে ভাইবার জন্য উপযুক্ত হয়েছেন? কেউ যদি থাকেন যে ভাইয়া আমি হচ্ছে 19তম নিবন্ধনে সার্কুলার আসলে সেটা তো আমি অ্যাপ্লাই করব, আমি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, এমন যদি কেউ থাকেন এখানে একটু সাড়া দেন তো, আপনারা আছেন কিনা, নাকি শুধু প্রাইমারিতে টিকেছেন? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। থাকলে পড়াশোনার সময় দেওয়ার কারণে বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকা যায়। জি হ্যাঁ, শিক্ষা যদি আপনি নিয়মিত লেগে থাকবেন, তাইলে অপরাধ কাজগুলো আপনার দ্বারা হবে না। এটাই তো, এই তো আপনি উপলব্ধি করতে পেরেছেন। তারেক ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের জন্য 19তম নিবন্ধনে যারা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা একটা বেচ চালু করেছি সাইদুল স্যার এখানে। আপনারা নতুন বেচে চাইলে আপনারা ভর্তি হয়ে থাকতে পারেন, আমরা ভর্তি নিচ্ছি আপনাদের জন্য। 19তম নিবন্ধনের কোর্সটা চালু হয়েছে, যেখানে আমরা 100-র উপরে ক্লাস দিব এবং 100-র উপরে পরীক্ষা হবে। অর্থাৎ যতটা ক্লাস ততটা হচ্ছে পরীক্ষা, যতটা ক্লাস ততটা কি হবে, পরীক্ষা হবে। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাসের রেকর্ড থাকবে। এই যে 100+ ক্লাস, সবগুলো আপনার রেকর্ড থাকবে। আমরা ইনশাল্লাহ ক্লাসের পর ক্লাসের মধ্যে শেষ করব। তা আমাদের এই ক্লাসটি
এই যে ভর্তিকৃত 19তম যে ফুল কোর্সের যে ক্লাসটি, এটা হচ্ছে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। আগামীকাল মানে আর মাত্র একদিন বাকি, আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল থেকে। আপনারা যদি কেউ চান আমাদের এই জার্নিতে অংশগ্রহণ করতে পারেন, ভালো হবে। আমাদের সাথে থাকলে খুব ভালো হবে। আপনার নিবন্ধনে প্রাইমারিতে হলে তো আলহামদুলিল্লাহ, একটা চাকরির কার্যক্রম শেষ হতে হতে অনেক সময় লেগে যায়, এর মধ্যে যদি এটা হয়ে যায় এটা খুব ভালো। তাইলে আমরা 3000 টাকা নির্ধারণ করেছি এই ফিটা, কিন্তু আপনাদের জন্য আমরা এখন একটা অফার দিয়েছি, সেটা হচ্ছে 1199 টাকা পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে অফারটা জারি রেখেছি, চালু আছে। আপনারা চাইলে নিচে দেওয়া নাম্বারে 1199 টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা আপনাদেরকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করিয়ে দিব, যে গ্রুপে লিঙ্ক থাকবে, পড়ার লিঙ্ক থাকবে, ক্লাসের লিঙ্ক দেয়া থাকবে, তারপর শিডিউল দেয়া থাকবে, আপনাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিব। ঠিক আছে, আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাইলে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন, কারণ জীবনে একটা পরিচয় লাগবে ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সম্মান আপনার আইডেন্টিফিকেশনের উপরে ডিপেন্ড করে বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু জানেন কিন্তু মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, বিকজ আইডেন্টিফিকেশন ক্রাইসিস। আপনার পরিচয় সংকটের কারণে আপনি কিন্তু ভালো ভালো কথা বলছেন, উপদেশ দিতে চাচ্ছেন, সমাজের খেদমত করতে চাচ্ছেন, মানুষ আপনার কথা শুনতেছে না। কিন্তু আপনি একজন টিচার হলে দেখবেন যে মাস্টার যাচ্ছে রে, মাস্টার ওই স্যারকে স্যারকে ডাকেন, স্যারকে ডাকেন। বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দেখবেন সবার আগে ইনভাইট করছে। আপনি দেখবেন যে এমপিরা পর্যন্ত শিক্ষকদেরকে কি করে, সম্মান করে। প্রত্যেকটা মানুষ শিক্ষকদেরকে মাথায় তুলে রাখতে চায়। সুতরাং আপনি সেই প্রফেশনে যেতে চাচ্ছেন, যদি সেই স্বপ্নই আপনার থাকে যে না ভাইয়া আমি আসলে একজন আদর্শ শিক্ষক হতে চাই, একদল নাগরিক তৈরি করতে চাই যারা হচ্ছে বাংলাদেশের নেতৃত্বে থাকবে, আমার সমাজকে হেল্প করবে, আমার সমাজ থেকে মাদক দূর করবে, দুর্নীতি দূর করবে, এরকম একটা জাতি আমি তৈরি করতে চাই এবং বীজ বপন করতে চাই ছোটবেলা থেকে, আর সেটার অংশীদার আমি হতে চাই। যদি এমন থেকে থাকেন তাইলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 19তম নিবন্ধনের যে ফুল কোর্স, এটা আগামীকাল থেকে আমরা চালু করব। সময়টা আমরা গ্রুপের মধ্যে জানিয়ে দিব। ঠিক আছে, সময়টা আমরা গ্রুপের মধ্যে জানিয়ে দিব, আপনারা ভর্তি হয়ে যান। আর যারা শুধু ইংলিশ কোর্স করতে চান, শুধু ইংলিশ, যে নিবন্ধন লাগবে না, আমরা তো নিবন্ধনের মধ্যে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স, এগুলো হচ্ছে আমরা পড়াবো নিবন্ধন কোর্সের মধ্যে। আর কেউ যদি মনে করেন যে না ভাইয়া আমার ইংলিশে একটু দুর্বলতা বেশি, অন্যান্যগুলো আমি ভালো আছি, এগুলোতে ভালো আছি, শুধু ইংলিশটা হচ্ছে আমার একটু দরকার, আমার বেসিকটা দরকার, তাহলে ইংলিশের জন্য আমরা 1500 টাকা ফি। কিন্তু এখন যদি কেউ ভর্তি হতে চান তাহলে হচ্ছে 750 টাকা। এই 750 টাকা এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা গ্রুপে অ্যাড করে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে, ক্লাসের সময় কখন স্যার? আচ্ছা, ক্লাসের সময়টা আমরা জানিয়ে দিব ভাইয়া। আমরা হচ্ছে গ্রুপের মধ্যে জানিয়ে দিব। আমরা একটা সিক্রেট গ্রুপ করেছি, ওখানে আমরা জানিয়ে দিব। এবং কি আমাদের ধারাবাহিক ক্লাস হবে, টপিক ভিত্তিক ক্লাস হবে, টপিক ধরে ধরে আমরা পড়াবো।